প্রিয় দর্শক, বাংলা ব্যান্ডের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সাংসদ আন্দালিব রহমান পার্থ সংসদ অধিবেশন চলাকালে জামাতের কড়া সমালোচনা করেছেন, সেসব নিয়ে কিছু কথা বলবো। তো বক্তব্যের এক পর্যায়ে তরুণদের উদ্দেশ্য করে আন্দালিব রহমান পার্থ বলেন, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করুন, দয়া করে জামাত জেনারেশন হয়ে যাইয়েন না। তো গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ হওয়া চলবে না উল্লেখ করে ভোলা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি, সংবিধান কেন ছিঁড়ে ফেলে দেব? আমরা পরিবর্তন করতে পারি, কিন্তু এটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার দরকার কি? আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, দয়া করে জামাত জেনারেশন হয়ে যাইয়েন না। সংবিধান সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পার্থ বলেন, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট কেন করেননি? কেন নর্মাল গভর্নমেন্টে গেলেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন, কনস্টিটিউশনাল ছুঁড়ে ফেলে দিতেন। পুরনো কনস্টিটিউশন থেকে আপনারা সংবিধানকে বাতিল করে দিতে চাচ্ছেন, এটা আসলে হয় না। এছাড়া গণভোটের স্বচ্ছতা নিয়ে ব্যারিস্টার পার্থ বলেন, আপনারা গণভোটে 4টা কথা বলেছেন। একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞাসা করি আমি একটাতে ভোট দিতে চাই না, তাহলে আমি কি করব? নাতে ভোট দিব? সেই জবাব নাই। আপনি আমাকে বাধ্য করছেন। তিনি বলেন, এই আদেশে মাত্র 4টা বিষয়ে গণভোট করেছেন, কিন্তু বাকি প্রভিশনগুলি কোথায়? তার মানে আপনারা সবই জানতেন। জাতীয় ঐক্যের ডাক দিয়ে পার্থ বলেন, আবু সাইদ যখন শহীদ হয়েছে সেদিন চট্টগ্রামের ওয়াসিম আকরামও শহীদ হয়েছে। কন্ট্রিবিউশন কারো কম নয়। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য এসব করছেন। সংসদে জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপন মিটিং করছেন। ওটাও তো ম্যানুভার বা কৌশলগত পদক্ষেপ। আপনারা মিটিং করেছেন, দিস ইজ গুড কোয়ালিটি। দলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা তো সারা জীবন ইসলামের নামে রাজনীতি করছেন, কিন্তু এখন কেন বলছেন যে আমরা সরিয়ে আইন চাই না? সংবিধান প্রসঙ্গে সংসদের বিরোধী দল জামাতের উদ্দেশ্যে তিনি বলেন, এই যে একটা প্রক্রিয়া সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধান কি আপনাদেরকে মনে করিয়ে দেয় যে এটি 71-এর পরাজয়ের দলিল? এই সংবিধানের নাম নিলে গাত্রদাহ হবে কেন? এত গায়ে লাগে কেন? তো জামাতের এক এমপি আন্দালিব রহমান পার্থের বক্তব্য কার্যবিধি থেকে বাদ দিতে বলেছেন। পার্থকে উদ্দেশ্য করে জামাতের আমির শফিকুর রহমান বলেন, উনি ফায়ার করেছেন, কিন্তু কিছু কিছু ব্যাক ফায়ার হয়েছে। সংবিধান এবং আইন মানুষের জন্য, আইন বা সংবিধানের জন্য জনগণ নয়। তো এনসিপি জেনজিকে রিপ্রেজেন্ট করে না, এরা আসলে শুরু থেকেই জামাত জেনারেশন। বাংলাদেশের মানুষের একটু বুঝতে দেরি হয়েছে, কিন্তু সময় মতো ঠিকই বুঝেছে। জামাতের সি টিম এনসিপি প্রথম থেকেই এরা জামাত শিবিরের অনুগামী, যে কারণে ঢাকা ইউনিভার্সিটিতে তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল। এদের অনেকে গুপ্ত হয়ে ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল, যেটাকে তারা বলে হিকমা। ছাত্রদল বা বিএনপির মতো নিজের আইডেন্টিটি ধরে রেখে মার না খেয়ে তারা ছদ্মবেশে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে মিশেছিল। তো সাংসদ আন্দালিব পার্থ সংসদে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন, সংবিধান সংস্কার করতে চাইলে সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট কেন করেননি? এটা আমরা অনেকদিন ধরে বলে আসছি। 2024 সালের আগস্টের 5 তারিখে গণ অভ্যুত্থান ছাত্র জনতার হাতছাড়া হয়ে যায়। তখন থেকে এটা মিলিটারি ব্যাকড অন্তর্বর্তী এনজিও সরকারে পরিণত হয়। সেই সরকার একটা ভুয়া রেফারেন্স তৈরি করে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে সংবিধান মেনে শপথ নেয়। তারপরে প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে 133টি অধ্যাদেশ জারি করে গত 18 মাস দেশ পরিচালনা করে। সংবিধান পরিবর্তন করতে চাইলে প্রথমেই একটা বিপ্লবী সরকার বা রেভলিউশনারি গভর্নমেন্ট গঠন করতে হতো। সেটা না করে সাংবিধানিক সিস্টেমে প্রবেশ করে দেশি বিদেশি নানা গ্রুপ মিলে সিস্টেমের মধ্যে থেকে সিস্টেম পরিবর্তন করার একটা বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। সংবিধানের অধীনে শপথ নিয়ে সাংবিধানিক সিস্টেমে প্রবেশ করে এখন এই যে চেষ্টা, সেটা সংবিধান সংস্কার পরিষদ, জামাত, এনসিপি এরা গত অনেকদিন যাবৎ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। এর কারণ হলো জামাত বাংলাদেশের সংবিধান মানে না, এটাই তাদের প্রথম কথা। এমন একটি কথা সম্প্রতি সংসদে আইনমন্ত্রী নিজেই বলেছেন, সেজন্য এটা খুবই প্রণিধানযোগ্য যে তারা আসলে
বাংলাদেশের সংবিধানটাই মানে না, সেই সংবিধানের অধীনে শপথ নেওয়া বা এই যে এখন সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, এটা বলা কি সংবিধানের অবমাননা নয়? সে ব্যাপারটাও আসলে খতিয়ে দেখা উচিত। তো গণভোটের স্বচ্ছতা নিয়ে আন্দালি পার্থ জামাতকে তুলাধুনা করেছেন। এরকম উদ্ভট গণভোট দুনিয়ার কোথাও হয়নি। অধ্যাপক আলী রিয়াজের মাধ্যমে সংবিধান পরিবর্তনের চেষ্টা প্রথমেই মুখ থুবড়ে পড়ে। তখন সংবিধান পরিবর্তনের জন্য জামাত ঘুর পথে হাঁটা শুরু করে। সেই জন্য গোঁজামিল দিয়ে গণভোটের আয়োজন করে, যেটা ছিল দেশের মানুষের সাথে একটি প্রতারণা, জালিয়াতি। গণভোট এবং গণভোট অধ্যাদেশ দুটোই ভুয়া। এরকম গণভোটের পরে জালিয়াতি হওয়া নির্বাচনে হা না না জিতেছে, সেটা আসলে সেই আলোচনায় যাওয়াই অর্থহীন। তারপরে জুলাই চেতনা, জুলাই ব্যবসা নিয়েও আন্দালি পার্থ মন্তব্য করেছেন। জুলাইয়ে শুধু জামাত শিবিরের মানুষ রাস্তায় নামেনি, বিএনপি সহ সাধারণ জনতা, শ্রমিক, ছাত্র, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এদের অভূতপূর্ব একটা জাগরণের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সম্পন্ন হয়। তো সেটাকে একটা দল এখন নিজেদের দাবি করে নেয় সমালোচনা করে আন্দালি পার্থ জুলাই ব্যবসার কফিনেও একটা প্যারেক মেরে দিলেন। তো ভারতের ব্যাপারে জামাতের মুনাফিকি নিয়েও আন্দালি পার্থ কথা বলেছেন। তিনি বলেছেন যে মুখে মুখে ভারত বিরোধিতা করেন এবং তলে তলে তাদের সাথে মিটিং করে ক্ষমতায় যাবার ইচ্ছাও আজকে জামাতের যে একটা মুনাফিকি চরিত্র, সেটা সবার কাছে প্রকাশিত। জামাত, এনসিপি, শিবির এরা গত 18 মাস ধরে ভারত বিরোধী জিগির তুলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেছে। বর্তমানে সরকারকে দেখা গেল যে দেশ পরিচালনার জন্য, জ্বালানি তেলের জন্য বিভিন্ন কারণে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে জামাত শিবির শুধুমাত্র বাংলাদেশই নয়, তারা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সর্বশেষ আঘাতটা আন্দালি পার্থ করেছেন সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে। সংবিধান ছুঁড়ে ফেলবো কেন? সংবিধান কি আপনাদের মনে করিয়ে দেয় এটি 71-এর পরাজয়ের দলিল? এটা একেবারে জায়গা মতো গিয়ে লেগেছে। জামাত বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভাষা আন্দোলন, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের যা কিছু ভালো অর্জন সবকিছুর বিরোধী। তারা শুধু সংবিধান নয়, পারলে এ সব কিছুকেই ছুঁড়ে ফেলতে চায়। এটাই জামাতের রাজনীতির বটম লাইন। সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী, অগণতান্ত্রিক কিছু মানুষ সংসদে গিয়ে এখন সংসদীয় গণতন্ত্রের সাথে মশকরা করতেছে এবং দেশের লোকজনকে সেটা দেখতে হচ্ছে। এজন্য জামাতের লোকজন আন্দালি পার্থের বিরুদ্ধে খেপবে, এটাই স্বাভাবিক। দেশ ও জাতির সামনে জামাত এনসিপিকে এভাবে উলঙ্গ করে পিটালে ব্যাকফাওয়ার হওয়াটাই স্বাভাবিক। থ্যাংক ইউ। এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি এটাকে ছুঁড়ে ফেলে দেব? মানে স্পিকার আজান দিচ্ছে, should I come back? মাননীয় সদস্য, আপনি শেষ করেন, তারপর বিরতি দেব। আমি শেষ করি। তো আমি সেটাই বলছি, আমি আরো অনেক টেকনিক্যালিটিতে যেতে পারতাম, আইনে যেতে পারতাম। আই এম শিওর আমাদের সম্মানিত সদস্য আইনমন্ত্রী সাহেব আছেন, উনি কথা বলবেন। আমি শুধু একটা জেনারেল কথা বলি, ইউনিটি ইজ দ্য কি। এবং আগেও যেটা বলছি, এখনো সেটা বলি, দ্যাট সংবিধানের উপরেও আমাদের রেসপেক্ট থাকতে হবে। At the same time, we must find out a way so that we can uplift the spirit of July. এবং এই কাজ আমাদের, to see between the lines, to draw between the lines, to balance between the lines. আমরা পলিটিশিয়ান, এটা আমরা করব, কিন্তু কোনোভাবেও আমাদেরকে লগর সেটে ফেলে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান যদি নিতে যান, তাহলে আপনারা কোনোদিন সাকসেসফুল হবেন না। আপনারা যদি এই জুলাইয়ের উপর মাথায় কাঁঠাল লেগে, আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন,
যারা এখানে আছেন তাদেরকেও বলে দিই, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না।